প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আতিকুর রহমান, জুনিয়র ইনস্ট্রাক্টর মেকানিক্যাল। আমি আজকে তোমাদের যে ক্লাসটি নেওয়ার জন্য এসেছি সেটি হলো ম্যানুফ্যাকচারিং প্রসেস, সাবজেক্ট কোড 67055। তোমরা পঞ্চম পর্বের সকল স্টুডেন্ট এই ক্লাসে অংশগ্রহণ করবে। তাহলে আমরা শুরু করি আজকের সাবজেক্ট ম্যানুফ্যাকচারিং প্রসেস। প্রথমে হলো ম্যানুফ্যাকচারিং প্রসেস, আমাকে জানতে হবে সাবজেক্টটা কি। ম্যানুফ্যাকচারিং প্রসেস, ম্যানুফ্যাকচারিং প্রসেসের অভিধানিক অর্থ দাঁড়াচ্ছে, ম্যানুফ্যাকচার শব্দের অর্থ হচ্ছে উৎপাদন এবং প্রসেস শব্দের অর্থ হচ্ছে প্রক্রিয়া। তার মানে এই সাবজেক্টের মেইন যে থিম সেটা দাঁড়াচ্ছে উৎপাদন প্রক্রিয়া। মানে আমরা কিভাবে বিভিন্ন প্রকার উৎপাদন করতে পারবো সেই প্রক্রিয়া নিয়ে এই সাবজেক্টটি আলোচনা করব। একটু দেখে নেই ডিফারেন্ট টাইপস অফ ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং কী কী ধরনের ম্যানুফ্যাকচারিং প্রসেস আছে এখানে আমি কয়েকটি দেখানোর চেষ্টা করেছি। আসলে এখানে এই কয়েকটি যে এমনটা না, অনেক ম্যানুফ্যাকচারিং প্রসেস আছে, তার মধ্যে এই কয়েকটি আমি উল্লেখযোগ্য এখানে নিয়ে আসার চেষ্টা করছি। ফোর্জিং, যেমন ফোর্জিং আছে, কাস্টিং আছে, ড্রয়িং, ফর্মিং, মেশিনিং, এক্সট্রুশন, কাটিং, পাঞ্চিং, এই সবগুলোই হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস। এই প্রসেসগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, যন্ত্রাংশ বা আমাদের যে আসবাবপত্র আছে এই জিনিসগুলো আমরা তৈরি করতে পারি এই প্রসেসগুলোর মাধ্যমে। এবং এই প্রসেসগুলো যতগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ সবগুলোরই ডিটেলস আছে পরবর্তীতে আমরা চ্যাপ্টারে বা পরবর্তী ক্লাসে যখন আমরা যাব এই ফোর্জিং, কাস্টিং, ড্রয়িং এইগুলো নিয়ে আমরা ডিটেলস তখন আলোচনা করব। আজকে শুধু আমরা শুরুর ক্লাস হিসাবে, ফার্স্ট ক্লাস হিসাবে শুধু দেখে যাব সাবজেক্টটার মধ্যে সূচনায় কী কী আমাদের জানা দরকার সেই জিনিসগুলো আমরা জানব। প্রিন্সিপাল অর প্রোডাকশন প্রসেস, মানে প্রোডাকশন প্রসেসের আমাদের কি কি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, এখানে আমি সেই জিনিসগুলো, উৎপাদন প্রক্রিয়ার মূল নীতি যেটা, সেই জিনিসটা আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে আছে প্ল্যানিং। প্ল্যানিং বলে হচ্ছে যে সঠিক একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে। ম্যানুফ্যাকচারিং প্রসেসের প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে প্ল্যানিং করা। আমাদেরকে প্ল্যান করতে হবে আমরা কি জিনিস তৈরি করতে চাই, কিভাবে তৈরি করতে চাই, এইরকম একটা প্ল্যান করতে হবে। তারপরে হচ্ছে ডিজাইন। ডিজাইন হচ্ছে কি, যে আমরা যে জিনিসটা তৈরি করতে চাচ্ছি সেটার ডিজাইন কীরকম হবে, এটা কিভাবে ডিজাইনের মাধ্যমে আমরা শক্তি সামর্থ্য করতে পারি। মনে করো যে একই রকম জিনিস আছে, একটা যদি আমরা উদাহরণ দিই, যে বালতির কথা যদি বলি, প্লাস্টিকের বালতিগুলো এগুলো মার্কেটে এখন চলে, অনেক ধরনেরই আছে। কিন্তু আমরা যখন নতুন করে একটা প্লাস্টিকের বালতি তৈরি করতে যাব তখন আমাদেরকে দেখতে হবে যে এটার ডিজাইনটা কীরকম। এখন মার্কেটে যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলোর থেকেও ডিজাইনের মাধ্যমে আমরা যদি একে আরও শক্ত, সামর্থ্য বা উন্নত করতে পারি, টেকসই করতে পারি, তাহলে কিন্তু মানুষ এটাকে কিনবে এবং মানুষ এটা থেকে উপকৃত হবে। এবং এই জন্যেই ডিজাইন একটা বড় ফ্যাক্টর। সুতরাং আমাদেরকে প্ল্যানিংয়ের পরেই কী দেখতে হবে, ওই প্রোডাক্টটার ডিজাইন কীরকম হবে। তারপরে আমাদেরকে দেখতে হবে র মেটেরিয়াল। যেমন আমি বালতির কথাই বললাম, এখন বালতি আমি তৈরি করতে চাচ্ছি, এখন বালতিটা কিসের তৈরি করব, স্টিলের নাকি অ্যালুমিনিয়ামের নাকি প্লাস্টিকের, এটা দেখতে হবে। এবং র মেটেরিয়াল দেখতে হবে। র মেটেরিয়াল যখন প্লাস্টিকেই ঢুকবো তখন দেখবো প্লাস্টিকের কোয়ালিটিটা কীরকম হবে, এই প্লাস্টিকের র মেটেরিয়াল যেটা কাঁচামাল সেটা আমরা অ্যাভেলেবল পাবো কি না, এটার দাম কীরকম। কারণ প্লাস্টিকের বেশ কিছু ক্লাসিফিকেশন আসছে, এটার মধ্যে কোন ধরনের র মেটেরিয়ালটা আমাদের এখানে ব্যবহার করলে বেনিফিটেবল হবে, সেই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে র মেটেরিয়াল। তারপরে মেশিন। মেশিন হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে কোন ধরনের মেশিন আমরা ব্যবহার করব, এই উৎপাদন প্রক্রিয়ার জন্য কোন ধরনের মেশিন আমরা ব্যবহার করব। বড় ধরনের মেশিন হবে নাকি ছোট ধরনের মেশিন হবে, বা আমাদের যদি প্লাস্টিক উৎপাদন হয় সেক্ষেত্রে এক ধরনের মেশিন হবে, যদি আমরা একটা স্টিলের তৈরি করি সেক্ষেত্রে আরেক ধরনের মেশিন। এইরকম হচ্ছে আমাদেরকে মেশিন সিলেক্ট করে নিতে হবে।
তারপরে আমাদেরকে দেখতে হবে মেশিন অপারেটর। মেশিন অপারেটর বলতে কি বোঝায়? মেশিনকে যে চালাবে সেই হচ্ছে অপারেটর, যে মেশিন অপারেট করবে সেই হচ্ছে অপারেটর। এক্ষেত্রে আমি একটা সুন্দর ভালো ধরনের মেশিন একজনকে দিলাম, দিয়ে অপারেটর দিলাম দুর্বল, যে অপারেটর অনেক কিছুই পারে না, বোঝে না ওই মেশিন সম্পর্কে, সেক্ষেত্রে কিন্তু আমার কাঙ্ক্ষিত প্রোডাকশন আসবে না। সুতরাং যদি সঠিক মানের এবং সঠিক প্রোডাক্ট আমি পেতে চাই, তাহলে অবশ্যই আমাকে অপারেটর ভালো নিয়োগ করতে হবে। সেক্ষেত্রে দেখতে হবে যে আমার যে মেশিন, যদি মনে করো সিএনসি মেশিন আমি চালাই, অথবা যেটা ম্যানুয়াল মেশিন আছে সেই ধরনের মেশিন যদি চালাই, তো ম্যানুয়াল মেশিনে যে ধরনের অপারেটর প্রয়োজন হয়, সিএনসি মেশিনে কিন্তু তার থেকেও দক্ষ এবং শিক্ষিত অপারেটরের প্রয়োজন হয়। সুতরাং এই অপারেটর ম্যানুফ্যাকচারিং প্রসেসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদেরকে বিবেচনা করতে হয়। স্টেপ অফ অপারেশন, তারপরে যেটা আছে স্টেপ অফ অপারেশন। স্টেপ অফ অপারেশন বলতে কি বোঝাচ্ছ? যে আমি কত ধাপে অপারেশনটা এখন যেমন মনে করো একটি বালতির কথাই বলতেছি, বালতির তৈরি করতে গেলে বালতির হাতল লাগে, যদি স্টিলের বালতি হয় বালতির তলা আছে, তারপরে মনে করো বালতির বডি আছে। এইরকম প্রত্যেকটা স্টেপ আমরা কিভাবে এই স্টেপগুলো আমরা তৈরি করব, স্টেপে স্টেপে কাজটা সম্পূর্ণ করবো, সেই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। তারপরে দেখতে হবে একটা বিষয়, টাইম। আমাদের প্রোডাকশন প্রসেসের যখন আমরা কোনো কিছু একটা তৈরি করতে যাব, তখন অবশ্যই আমাদেরকে দেখতে হবে টাইমটা ফ্যাক্টর। মনে করো আমরা একটা বালতি তৈরি করতে চাচ্ছি, যেখানে একটা বালতি তৈরি করতে 10 মিনিট সময় লাগার কথা, সেই জায়গায় যদি এই সময়টা কখনো 20 মিনিট লেগে যায় বা 20 মিনিট আমার প্রয়োজন হয়ে যায়, সেক্ষেত্রে আমার কিন্তু সময় নষ্ট হবে এবং এক্ষেত্রে উৎপাদনের যে খরচ সেটা কিন্তু বেড়ে যাবে। সুতরাং টাইম, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু টাইম একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আস্তে আস্তে কোয়ালিটি। কোয়ালিটি আমাদেরকে অবশ্যই কোয়ালিটি দেখতে হবে। প্রোডাক্ট যতই আমি সস্তা দামে দিই না কেন, যদি ওটার কোয়ালিটি ভালো না হয় সেটা বেশি দিন টিকবে না। আর কোয়ালিটিফুল ছাড়া আমাদের প্রোডাক্ট তৈরি করাও অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে এটা ঠিক হবে না। সুতরাং আমাদেরকে দেখতে হবে কোয়ালিটি যাতে ঠিক থাকে। তারপর একটি গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে প্রাইস। প্রাইস, আমি যে জিনিসটা তৈরি করতে চাচ্ছি সেটা যদি মার্কেটে অ্যাভেলেবল থাকে, অন্য কোম্পানির বা অন্য ব্র্যান্ডের এই জিনিসগুলো থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে দেখতে হবে যে এটার প্রাইসটা আমাকে ওই সব যেগুলো এখন পর্যন্ত মার্কেটে আছে তাদের রেঞ্জের মধ্যেই থাকতে হবে। এখন আমি যদি হাই কোয়ালিটি দিয়ে দিলাম, খুবই উচ্চ মানসম্পন্ন দিলাম, খুব সুন্দর করে আমার প্রোডাক্টটা তৈরি করলাম, কিন্তু মার্কেটে অ্যাভেলেবল যে ধরনের প্রোডাক্ট রয়েছে তাদের থেকে এটার প্রাইস হয়ে গেল প্রায় 2 গুণ বা 3 গুণ, সেক্ষেত্রে এই তোমার ডিজাইন করা প্রোডাক্ট বা তোমার ম্যানুফ্যাকচারিংগুলো আছে, প্ল্যানিং, টাইম, কোয়ালিটি, মেশিন অপারেটর, এই জিনিসগুলো আমাদেরকে সেট করতে হবে। সুতরাং সব কিছু বিবেচনা করেই আমাদের ম্যানুফ্যাকচারিং প্রসেসে নামতে হবে। সুতরাং ম্যানুফ্যাকচারিং প্রসেস যখনই আমরা এই কথাটা আসবে এবং ম্যানুফ্যাকচারিং প্রসেসে আমরা যখনই কোনো কিছু ম্যানুফ্যাকচার করতে যাব, তখন অবশ্যই এই 9টি টার্ম, যে 9টি টার্ম আমি তোমাদের সামনে আলোচনা করলাম, এই কয়টা অবশ্যই বিবেচনায় নিয়ে আসতে হবে, না হয় তোমার প্রোডাক্ট মার্কেটে ফেল করতে পারে। এরপরে কিছু টার্ম আছে, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বলতে কি বোঝে? এটা হয়তো বা তোমরা আগে কোনো সাবজেক্টে, যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এইরকম বইতে তোমাদের ছিল এর আগে, এগুলো তোমরা পড়েছো। এই জন্য আমি জাস্ট এই টার্মগুলো উল্লেখ করে একটু তোমাদেরকে রিভিউ করে দিতে চাই যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসগুলো কী। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস হচ্ছে ওই সমস্ত জিনিস যেগুলো আমরা ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারিং কাজে ব্যবহার করি। যেমন এটা হতে পারে বালি, এটা হতে পারে রড, এটা হতে পারে সিমেন্ট, এটা হতে পারে লোহা, এটা হতে পারে অ্যালুমিনিয়াম, এটা হতে পারে প্লাস্টিক। প্রকৌশল কাজে বা ইঞ্জিনিয়ারিং কাজে আমরা যে ধরনের ম্যাটেরিয়াল বা যেসব ম্যাটেরিয়াল ব্যবহার করি, এইগুলি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। তারপরে এটা তোমাদের জন্য হয়তো বা নতুন টার্মই হবে, কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং। কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং হচ্ছে, এটা ইঞ্জিনিয়ারিং এর এমন একটি শাখা যেখানে বিভিন্ন ধরনের পার্টস
একটা যন্ত্রাংশের বিভিন্ন পার্টস বিভিন্ন উৎপাদন ফ্যাক্টরিতে বা বিভিন্ন সেকশনে তৈরি করে এই সবগুলো জিনিসকে একত্রে আনে এবার পূর্ণ একটা যন্ত্র বা পূর্ণ একটা প্রোডাক্ট তৈরি করা। যেমন এখানে উদাহরণ হিসেবে বলতে পারো কনকারেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের, যেমন আমরা যদি একটা শার্ট তৈরি করতে যাই সেক্ষেত্রে শার্টের বোতামটা কিন্তু আসে অন্য এক জায়গা থেকে, কেউ শার্টের কলারটা তৈরি করে, কেউ মনে করো শার্টের হাতাটা তৈরি করে, এবং এই সবগুলো প্রোডাক্ট যখন তৈরি হয়ে যায় তখন একটা সেকশন থেকে অ্যাসেম্বলি সেকশন, সেখানে এসে এরা সম্পূর্ণভাবে অ্যাসেম্বল হয়ে নতুন একটা প্রোডাক্ট তৈরি হয়। এই যে সবগুলো আলাদা আলাদাভাবে তৈরি হয়ে এক জায়গায় এসে নতুনভাবে যে একটা প্রোডাক্ট তৈরি হলো, এই বিষয়টাকে মোটের উপরে বলা হচ্ছে কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং। যেমন এটা ধরতে পারো তোমরা একটা বাইক তৈরির কারখানা বা একটা বাইসাইকেল তৈরির কারখানা, একটা বাইসাইকেল বা একটা মোটর বাইক একসাথেই কিন্তু সম্পূর্ণভাবে পুরাটাই প্রোডাক্ট তৈরি হয়ে যায় না। কোথাও চাকা তৈরি হয়, কোথাও হ্যান্ডেল তৈরি হয়, কোথাও গিয়ার তৈরি হয়, পরবর্তীতে এই সব জিনিসগুলোই আবার অ্যাসেম্বলি সেকশনে এসে অ্যাসেম্বল হয়ে নতুন একটা জিনিস তৈরি হয়। এখানে কনকারেন্ট ইঞ্জিনিয়ারিং 4 ফেজ আছে। 4 ফেজ হচ্ছে প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটি একটি সেকশন, এটি একটি ফেজ। তারপরে ট্রেনিং, তারপরে ম্যানুফ্যাকচারিং, তারপরে আছে অ্যাসেম্বলি। এখানে প্রোডাক্ট ডিজাইন বলতে অ্যান্ড ডেভেলপমেন্ট বলতে আমি যদি এই জিনিসটা আগে থেকেই তৈরি করি, মনে করো যে আমি বাইসাইকেলের ফ্যাক্টরিতে আমরা আসি, আমাদের একটা বাইসাইকেল ফ্যাক্টরি আছে, সেখানে আমরা বাইসাইকেল প্রোডাক্ট তৈরি করতেছি, কিন্তু এটাকে পুরনো হয়ে গেছে, এটার ডিজাইন মডিফাইড করা দরকার। বর্তমানে যে ধরনের বাইসাইকেল চলে এই ধরনের বাইসাইকেল আমরা প্রোডাক্ট করতে পারছি না, সুতরাং সেক্ষেত্রে করতে হবে কি আমাদের প্রোডাক্টটা ডেভেলপমেন্ট করতে হবে। আর যদি আমি সম্পূর্ণ নতুনভাবে তৈরি করতে যাই তাকে সেক্ষেত্রে প্রোডাক্ট ডিজাইন করতে হবে, আমি কীভাবে তৈরি করব সেই ডিজাইনটা করতে হবে। তারপরে হচ্ছে ট্রেনিং, আমি যে ধরনের প্রোডাক্ট ডিজাইন করলাম বা ডেভেলপ করলাম ওই ম্যাটেরিয়ালটাকে প্রোডাক্টটাকে, এই প্রোডাক্টটাকে তৈরি করার জন্য যে ধরনের ট্রেনিং দরকার, আমার যে এমপ্লয়ি আছে, আমার যে ওয়ার্কার আছে বা আমার যে শ্রমিক আছে, তাদেরকে এই ট্রেনিংটা অফ স্পেয়ার পার্ট, এই পার্টসগুলোকে অ্যাসেম্বল করতে হবে। তার মানে আমার সব পার্টস, যদি একটা বাইক যদি আমি তৈরি করতে চাই অথবা বাইসাইকেল, সব পার্টগুলো যখন আমার তৈরি হয়ে যাবে সেই পার্টসগুলোকে আবার আমি এক জায়গায় নিয়ে এসে অ্যাসেম্বল করে পূর্ণ একটি মোটর বাইক অথবা বাইসাইকেল তৈরি করব। এখানে আছে কিছু ক্রাইটেরিয়া আছে, ডিটারমিনিং দ্য ইকোনমিক্যাল প্রোডাক্ট, মানে কীভাবে আমরা একটা প্রোডাক্টকে ইকোনমিক্যাল করতে পারি, মানে সাশ্রয়ী করতে পারি। এখানে সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হবে। মিতব্যয়ী উৎপাদন যেটা, সেটা হচ্ছে আমাদের কিছু শর্ত অবশ্যই থাকতে হবে মিতব্যয়ী উৎপাদনের জন্য। যদি প্রোডাক্ট আমাদের মিতব্যয়ী করতে না পারি, আমরা যদি প্রোডাক্টের মূল্য, আমি কিছুক্ষণ আগেই তোমাদের একটা টার্মে আলোচনা করতেছিলাম যে প্রোডাক্টকে আমাদের অবশ্যই রিজনেবল প্রাইসের মধ্যে আনতে হবে, তাহলে অবশ্যই আমার প্রোডাক্টের যদি দাম খুব বেশি বেড়ে যায় এটা আমরা অবশ্যই কাম্য নয় আমাদের। সুতরাং আমাদের প্রোডাক্টকে রিজনেবল প্রাইসের মধ্যে নিয়ে আসার জন্য কী কী শর্ত আমাদেরকে থাকা দরকার, সেই শর্তগুলো আমরা এখন আলোচনা করবো। যেমন র ম্যাটেরিয়ালস মানে হচ্ছে কাঁচামাল। আমরা যে প্রোডাক্ট তৈরি করব সেই প্রোডাক্টের কাঁচামালটা কী ধরনের হবে এইটা সিলেক্ট করার উপরেই কিন্তু আমাদের অনেকটা প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করবে। যেমন মনে করো যে আমার একটা পাথরের আমি কোনো কিছু তৈরি করতে চাই, এখন পাথর দিয়ে কোনো কিছু তৈরি করতে চাই বা পাথরের বিজনেস করতে চাই, সেই পাথরের জন্য আমাদের এলাকার মধ্যে বিখ্যাত হচ্ছে বাংলাদেশের মধ্যে পঞ্চগড়। তো যে জিনিসটা আমি পাথরের তৈরি করব সে জিনিসটার
যেমন এখানে সিমেন্ট বা পাথর আরসিসির যদি আমরা ইলেকট্রিক পোলগুলোর কথা চিন্তা করি, এই পোলের ইন্ডাস্ট্রিগুলো যদি আমরা পঞ্চগড়ের আশেপাশে তৈরি করতে পারি তাহলে আমরা এখানে খুব সহজেই এবং অল্প ব্যয়েই র মেটেরিয়াল পেয়ে যাব, যেহেতু ওইখানকার একটা মেইন র মেটেরিয়াল হচ্ছে কি পাথর। সুতরাং র মেটেরিয়াল আমাদেরকে বিবেচনা করতে হবে ইকোনমিক্যাল প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে, যে আমাদের র মেটেরিয়ালটা কীভাবে পাবো, কোথায় থেকে পাবো এবং কী ধরনের র মেটেরিয়াল নেব। তারপরে আসতেছে টুলস অ্যান্ড ইকুইপমেন্ট। আমাদের ইকোনমিক্যাল করার জন্য, আমাদের একটা প্রোডাক্টকে খরচ সাশ্রয়ী বা মিতব্যয়ী করার জন্য আমাদের টুল এবং ইকুইপমেন্ট খুবই বেশি গুরুত্বপূর্ণ। টুল বলতে কি বোঝাচ্ছে, যে সমস্ত যন্ত্রপাতি দিয়ে আমাদের ওই প্রোডাক্টটা আমরা তৈরি করব, সেই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে টুল। ইকুইপমেন্ট সাথে আমাদের আদার্স ইঞ্জিনিয়ার হিসেবে তোমরা একটা শ্যাফট তৈরি করতে চাও, এখন শ্যাফট তৈরি করতে গেলে আমরা জানি এটা লেদ মেশিনে টার্নিং করতে হবে। তো এই ক্ষেত্রে লেদ মেশিনে তুমি টার্নিং করবা, যেই টুলটা দিয়ে টার্নিং করবা সেই টুলটা যদি লাগাইতে হবে লাইট, বাতাসের জন্য লাগাইতে হবে ফ্যান। কিন্তু যদি এই বিল্ডিংটি এমনভাবে ডিজাইন করা যায় যেখানে দিনের যে সানলাইট সেটাকে ইউজ করা সম্ভব, ন্যাচারাল যে আমাদের এয়ার ফ্লো, সেই ফ্লোটাকে আমরা বিল্ডিংয়ের মধ্যে আমাদের ঢুকানো সম্ভব, মানে বাইরের যে প্রাকৃতিক বাতাস সেটাই বাতাসে বিল্ডিংয়ের মধ্যে ঢুকতেছে, সেক্ষেত্রে দেখা যাবে বিল্ডিং ঠান্ডা থাকবে এবং বিল্ডিংয়ে যথেষ্ট পরিমাণ আলো থাকবে। সেক্ষেত্রে আমাদের লাইটিং কস্টটা আমাদের সাশ্রয়ী হবে। অ্যান্ড ওয়াটার সাপ্লাই, এটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমরা গুরুত্বপূর্ণ এবং এটা ছাড়া চলবেই না কোনো ইন্ডাস্ট্রি না। সেক্ষেত্রে দেখা যাবে যে তুমি এমন জায়গায় একটা প্রোডাক্ট, এমন জায়গায় একটা বিল্ডিং স্থাপন করলা বা এমন জায়গায় তোমার ফ্যাক্টরি স্থাপন করলা যেখানে ইলেকট্রিসিটি সাপ্লাই নাই, মনে করো চরে বা একটা জায়গায়, সেখানে জমি সাশ্রয়ী পেতে পারো কিন্তু ইলেকট্রিসিটি সাপ্লাই